এইগুলার কথা বলছি। দেখেন আমরা নিশ্চয়ই এটা কম বেশি সবাই পারি যে টেন্স রিলেটেড ট্রান্সলেশন। দেখেন এখানে প্রথম থেকে আমরা কালকে কয়েকটি ক্লাস করেছিলাম, কয়েকটি আপনারা বলেছিলেন সূর্য পূর্ব দিকে উদিত হয়। আমরা যে ইংরেজি শিখছি বা আমরা যে টেন্স শিখেছি, এটা শিখে আমাদের কোনো উপকার হচ্ছে কিনা, এই ট্রান্সলেশন গুলো আমরা করতে পারছি কিনা, এইগুলো একটু দেখতে হবে। এগুলো আমি আপনাদের কাছ থেকে একটু পড়াটা নিব। সূর্য পূর্ব দিকে এখানে অনেকগুলো বলেছি না, আমরা এখান থেকে শুরু করি। দেখেন এখান থেকে তুলি একটি গান করছে, এই যে 14 নাম্বার থেকে দেখেন তুলি একটি গান করছে। এখানে এইটা কোন টেন্স বলেন তো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বললাম? বাংলা বাক্যের এই ক্রিয়ার সঙ্গে তেসি তেসো আছে। তুলি একটি গান করিতেছে, বা চলিত ভাষায় লিখলাম তুলি একটি গান করছে। এইটার গঠন প্রণালী কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের? সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপর মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তুলি এখানে সাবজেক্ট, তুলি একটি গান করছে, তুলি ইজ সিঙ্গিং আ সং। তুলি একটি গান করছে। আমি একটি পাখি দেখিতেছি, আই অ্যাম ওয়াচিং এ বার্ড। রহিম মাছ ধরিতেছে। এই বাক্যগুলো এখান থেকে একজন একটু বলেন তো। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে যে কোনো একজন একটু পড়েন। দেখেন এই যে রহিম মাছ ধরছে, এই বাক্যটা কি হবে? রহিম মাছ ধরছে হচ্ছে হ্যাঁ। রহিম ক্যাচিং ফিশ। তো এখানে একটা অক্সিলারি ভার্ব বাদ পড়ে গেছে আপনাদের। রহিম রহিম ইজ, ইজ হ্যাঁ রহিম ইজ ক্যাচিং ফিশ। আমি মাছ ধরিতেছি, আই অ্যাম ক্যাচিং ফিশ। তারা আই এম মাছ ধরি, ক্যাচিং ফিশ। তারা মাছ ধরিতেছে, দে আর ক্যাচিং ফিশ। সে মাছ ধরিতেছে, হি ইজ ক্যাচিং ফিশ। যদি বলা হয় রুনা মাছ ধরিতেছে, রুনা ইজ ক্যাচিং ফিশ। রুনা ইজ ক্যাচিং ফিশ। সীমা মাছ ধরিতেছে, সীমা ইজ ক্যাচিং ফিশ। দেখেন শুধু ওই ক্যাচিং ফিশের পরিবর্তে বা ওর বাম পার্শ্বে যে সাবজেক্ট আছে, আমরা সেই সাবজেক্টটা চেঞ্জ করে দিব। আপনি মনে করেন রান্না করছেন, আপনার বাড়িতে আমি গেলাম, আমি গিয়ে বললাম যে আপনি কি করছেন, আপনি ইংরেজিতে বলবেন যে স্যার আই অ্যাম নাও কুকিং। আই অ্যাম নাও কুকিং, আমি রান্না করিতেছি। আমি যদি বলি কি রান্না করতেছেন, বলবেন আই অ্যাম কুকিং রাইস, আই অ্যাম কুকিং কারি, আই অ্যাম কুকিং ফিশ ফ্রাই। অর্থাৎ আমি মাছ ভাজি করিতেছি, আমি তরকারি রান্না করিতেছি, আমি ভাত রান্না করিতেছি। একটা স্ট্রাকচার শিখে ওইগুলা আমার ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবেন। মনে করেন একটু পরে আমার ক্লাস শেষ হওয়ার পরে তারাবির নামাজ, তারপরে আপনারা খাওয়া দাওয়া করবেন। তো খাইতে বসে যখন খাচ্ছি বলতে হবে নাও আই অ্যাম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি। নাও আই অ্যাম রাইটিং আ পোয়েম, আমি এখন একটা কবিতা লিখছি। নাও আই অ্যাম গোয়িং টু স্কুল, এখন আমি স্কুলে যাচ্ছি। আমরা অনেক সময় বাজারে যাই বিকেল বেলায়, তাহলে নাও আই অ্যাম গোয়িং টু মার্কেট। অর্থাৎ এই টেন্সটাকে আমাদের বাস্তবের সঙ্গে মিলাতে হবে। আমার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু ওই টাকাটা অন্যের হাতে আছে, একজন ধার নিয়েছে। হঠাৎ করে আমি একদিন একটা বড় বিপদে পড়ে গেলাম। এখন ওই টাকাটা আমি ওই লোকের কাছে চাইলাম যে ভাই আমি বিপদে পড়েছি, টাকাটা আমাকে দেন। ওই লোক বলল যে ভাই টাকাটা আমি এখন দিতে পারছি না। তো ওই যে টাকার মালিক কিন্তু মূলত আমি। তো আমার ওই টাকার কি কোনো মূল্য আছে বলেন? আমার টাকা থাকতেও কিন্তু আমার কাছে নাই। তো ইংরেজিটা ঠিক সেই রকম। আমরা শিখে যদি বাস্তবে প্রয়োগ না করতে পারি, ওই জ্ঞান থাকার চেয়ে না থাকা। আমার কথাটা বুঝতে পারছেন সবাই? তো এখানে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই জ্ঞানটা শিখবো। আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছি। পরে দেখেন 17 নম্বরে কি আছে একটু পড়ে ফেলেন। সে স্ত্রী একটি ছবি আঁকছে, অর্থাৎ মহিলা। এখানে হি বলা সে যাবে না, একটি ছবি আঁকছে। শি ইজ। শি ইজ হ্যাঁ, ড্রয়িং এ পিকচার। কিন্তু এখানে বাংলাটা দেখেন আঁকছে না, এটা এঁকেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ও, করতে হবে। শি হ্যাজ, এঁকেছে। শি হ্যাজ ড্রন শি, এ পিকচার। ও, শি ইয়েস। হ্যাজ ড্রন। এখানে আমি ড্রন কথাটা কোথা থেকে আনলাম? এটা পড়ার জন্য আমাকে এই জায়গাটায় ফিরে যেতে হবে। এই যে দেখেন ভার্ব ফর্ম, ড্র, ড্রিউ, ড্রন। ড্র, ড্রন, ড্র, ড্রয়িং, ড্রন। ড্রিউ, ড্রন, হ্যাঁ। এখানে 5টা যে ফর্ম আছে, এই 5টা ফর্ম খুব ভালো করে আমাকে মুখস্থ করতে হবে। এইগুলো পড়ে ফেলতে হবে প্রত্যেকটা ফর্ম। এখানে 3টা করে রয়েছে, আমরা 5টা করে পড়বো। কেন পড়বো এইটার উপরে ডিটেলস গতকালকে ক্লাস নিয়েছিলাম যে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এই হ্যাজটা যে থার্ড পারসন ফর্ম, এইটা যদি না জানি, তাহলে কিন্তু বাক্যগুলো আমরা কমপ্লিট করতে পারবো না। ওই জায়গাটা আমরা কমপ্লিট করতে পারবো না। কেন পারবো না? গতকালকে আমরা দেখেছিলাম যে টোটাল একটা বিস্তারিত ব্যবহার দেখেছিলাম, জায়গাটা আমার এই মুহূর্তে মনে নেই। তো আমরা এই 5টা করে ফর্ম মুখস্থ করব। এবং কেন লাগবে দেখেন, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য করতে গেলে লাগবে। সে একটি ছবি এঁকেছে, তাহারা ভাত খেয়েছে।
তাহারা ইংরেজি কি? দে। তাহলে দে হ্যাভ they have ইটেন, দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে। যদি বলি তারা একটি ছবি এঁকেছে, দে হ্যাভ ড্রন এ পিকচার। তারা একটি মাছ ধরেছে, দে হ্যাভ কট এ ফিশ। এই got কট কোথা থেকে আসলো? ক্যাচ থেকে এসেছে কট। থেকে ক্যাচের ভি3 কিন্তু কট। এই cat জায়গাটা আমাদেরকে ভালোভাবে of বুঝতে হবে। বলেন। caught catching catch. হ্যাঁ, সে স্কুলে গিয়াতে কি হবে? She সে স্কুলে গিয়েছে, he has gone to school. হুম, এটা পুরোপুরি আমি রাইট হয়েছে। একটি বই কিনেছি, হ্যাঁ, কি হবে? I am আই হ্যাভ বট এ বুক, এখানে আই ও হ্যাভ I বলতে have, হবে, sorry, অর্থাৎ আমি একটা মনে বই, থাকে না স্যার, আমি I একটা have বই কিনেছি। হ্যাঁ, আই হ্যাভ বট এ বুক। bought a book. অর্থাৎ দেখেন এই যে জায়গাগুলো এখানে আরো আছে, এগুলো আপনারা একটু বলতে পারবেন? শুধু তো আপনি বলছেন, অন্যদেরকে একটু সুযোগ দিতে হবে। আরাধ্যা একটু কথা বলতে পারো, সুমন সরকার আপনি একটু বলতে পারেন। দেখেন তো আমরা কে কি পারি, সবাইকে সুযোগ দেবো। আমরা পার্সোনাল ব্যাচ, এখানে আমরা সবার সমান অধিকার। এখানে কিন্তু আমি সবাইকে সমান সুযোগ দিব। আমি কখনো কিন্তু মাইক্রোফোন মিউট করছি না। বলেন, এখানে শামীম অঙ্কটি করেছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার উত্তর কি হবে? বলেন, শামীম একজন বলেন। have হ্যাঁ, the sum. শামিম হ্যাজ ডান দা সাম। শামিম অঙ্কটি করেছে। তুমি মিথ্যা বলেছো, এর ইংরেজি কি হবে? You are lying. না, তুমি মিথ্যা বলেছো। দেখো, দেখেন, তুমি মিথ্যা বলেছো অর্থাৎ তুমি মিথ্যা কথা বলিয়াছো, অর্থাৎ ইউ হ্যাভ টোল্ড এ লাই। কেন হবে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। কার পাশে জানি একটু শব্দ হচ্ছে, প্লিজ একটু বন্ধ করেন, না হলে আমাকে এখানে মিউট করতে হবে। তাহলে আমি মিউট করলে কারো কথা শুনতে পারবো না। কি বললাম? তুমি মিথ্যা বলেছো, ইউ হ্যাভ টোল্ড এ লাই। এখানে কেন আমি হ্যাভ আনলাম, কেন টোল্ড আনলাম? কারণ এই বাক্যটা তুমি মিথ্যা কথা বলেছো মানে কি, এইমাত্র বলিয়াছো। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তো আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তুমি একটা ছবি এঁকেছো, ইউ হ্যাভ ড্রন এ পিকচার। তুমি একটা কলম কিনেছো, ইউ হ্যাভ বট এ পেন। তাহারা একটা বাড়ি তৈরি করিয়েছে, দে হ্যাভ মেড এ হাউস। দেখেন, একটা স্ট্রাকচার শিখে বা একটা টেন্স শিখে, সেই টেন্স দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করার চেষ্টা করব। কেন করব? যেন ওই বাক্যগুলোর আদলে, ওইগুলোর অনুকরণে আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারি। আমি আপনাদের একটি কথা বলেছিলাম, 12টি টেন্স আমাদের শেখার দরকার নেই ইংরেজিতে কথা বলার জন্য। 12টি টেন্স আমাদের দরকার নেই। আমরা মাত্র 7টি টেন্স খুব ভালো করে শিখব। সেই 7টি টেন্স কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই তিন দুকানো 6টি। আরেকটি টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা দেখেন এই 22 নম্বরের বাক্যটা, তুমি মিথ্যা বলেছো। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ টোল্ড এ লাই। তাহারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ রিটার্নড হোম। দে হ্যাভ রিটার্নড হোম। আমরা তাকে সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড হিম। উই হ্যাভ হেল্পড হিম। মা খাবার রান্না করেছেন, মাদার হ্যাজ কুকড ফুড। এখানে খাবার ইংরেজি কি? ফুড। মাদার হ্যাজ কুকড ফুড। এখানে মাদার হ্যাভ হবে না কেন বলেন তো? এই 25 নম্বরে বাক্যটায় মাদার হ্যাজ হলো কেন? Mother third person singular number, একদম sir. ঠিক, আমার মনের মতো উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। মাদার, এখানে এইটা বুঝতে হবে যে, দেখেন আপনি বললেন মাদার থার্ড পারসন সিঙ্গুলার, নাম্বার একজন, তাহলে পার্সনও আমাকে চিনতে হবে এবং নাম্বার জেন্ডার ভালো করে পড়তে হবে। তো এই ক্লাসগুলোকে আমি আরো একবার নিব আপনাদের সুবিধার্থে। নাম্বার জেন্ডার এগুলো কি সবার মনে আছে? এটা কিন্তু আমি শুরুর দিকে একবার পড়িয়েছিলাম। আপনারা যদি বলেন, এগুলো আমি আবারও নিব। এখানে যারা ক্লাস করছেন মাত্র 5 জন রয়েছেন। এই 5 জনকে উদ্দেশ্য করে বলছি, আয়েশা সিদ্দিকা, রাজিন, মনি আক্তার, সুমন বড়াল এবং ইয়াসমিন, ইয়ামিনা ইয়াসমিন। দেখেন এই ইয়াসমিন, জায়গাটা, তাহমিনা ইয়াসমিন আমার নাম, স্যার। আপনি যে কোনো একটা বলবেন, তাহমিনা ওর ইয়াসমিন। ইয়াসমিন, আচ্ছা ইয়াসমিন বলবো, এটা আমার বেশি ভালো লাগে। তো এখানে আচ্ছা, thank you. আপনারা যদি চান, আমি যে কোনো জায়গা থেকে যে কোনো দিন যদি বলেন যে স্যার আজকে আমাদের টেন্সের ক্লাসটা নিবেন, স্যার আজকে আমাদের পার্টস অফ স্পিচের একটু ক্লাস নেন, আমি সেই জায়গায় চলে যাব। কারণ দেখেন, ইংরেজিতে আমরা এতদিন কথা বলতে পারিনি, কারণ আমরা ওই মানে গড়ে সব শিখেছি। গড়ে শিখতে গিয়ে আমরা কিন্তু আসল জায়গাটা বাদ পড়ে গিয়েছি। এখন আমরা ইংরেজিতে কথা বলার জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, আমরা ঠিক সেইগুলাই শিখবো। বেশি বোঝা, বার্ডেন করে আমাদেরকে ব্রেনে একটা চাপ নেওয়ার কোনো দরকার নেই।
দেখেন এইগুলো শিখলে কি হবে, আমরা এই প্রেজেন্টেশনের জায়গাটা খুব ভালোভাবে দিতে পারবো। কিভাবে? আমাদেরকে আগে টেন্স জানতে হবে, পার্টস অফ স্পিচ জানতে হবে, মডাল সেমি মডাল জানতে হবে, ভয়েস চেঞ্জের ব্যবহার জানতে হবে। আর তিনটা জিনিস আমাদের একটু আজকে শিখতে হবে। সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয়, এটা না জানলে ইংরেজি ভাষাটা শেখা যায় না। একটা হচ্ছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল, একটা হচ্ছে ক্লজের ব্যবহার, আর একটা হচ্ছে কন্ডিশনালের ব্যবহার। ক্লজ এবং কন্ডিশনাল আর জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, খুব ইম্পর্ট্যান্ট। দেখেন, আমি বারবার একটা কথা বলি যে আমাদের সব শেখার দরকার নেই। আমরা যদি ইনস্ট্যান্ট আপনাকে বললাম যে ইয়াসমিন, আপনি আপনার স্কুলে বা আপনার অফিসে বা আপনি যেখানে জব করেন, ইনস্ট্যান্টলি আপনাকে কিছু বিষয়ের উপর কথা বলতে হবে। কিভাবে কথা বলবেন? সেই টপিকগুলো আমরা কিভাবে শুরু করব, আমরা কোন জায়গা থেকে সাজিয়ে কথা বলবো, সেই জায়গাটা আমরা একটু এখন দেখি। দেখেন, এখানে আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারি, আর প্রেজেন্টেশন না দিতে পারলে কোনোদিন ইংরেজি শেখা যায় না। জাস্ট ওয়েট এ মিনিট। এই জায়গাটা আমরা এতদিন শিখতে পারিনি জন্য আমরা ভালোভাবে কিছুই করতে পারিনি। প্রেজেন্টেশন, আচ্ছা, আচ্ছা এইটাই দেখাই। দেখেন, প্রেজেন্টেশন ক্লাস 3, হোয়াট উইল ইউ ব্রিং হোয়েন ইউ গো আউট। যখন, হোয়াট উইল ইউ ব্রিং, তুমি কি নিবে বা আনবে, হোয়েন ইউ গো আউট, যখন তুমি যখন তুমি বাইরে বাইরে যাও। যাবে। ইটস ডেফিনেটলি মে আইফোন হুইচ ইজ আইফোন। দা ইনএসপারেবল থিংস হোয়েন এভার আই গো। যখন আমি বাইরে যাই সঙ্গে আমার আইফোনটা নিয়ে যাই, কারণ আজকাল আমাদের ফোনের ভিতরেই সবকিছু। আমরা বিকাশে টাকা উঠাতে পারি, আমরা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি, আমরা সুন্দর একটা দৃশ্য দেখলে ছবি তুলতে পারি। তখন আমাদের কি প্রয়োজন হয়? আমার ফোন প্রয়োজন হয়। অ্যানাদার দা থিং ইজ মাই ওয়ালেট, তারপর হচ্ছে আমার ওয়ালেট। ইউ নো উই ক্যান জাস্ট গো আউট উইদাউট মানি অ্যান্ড আইডি কার্ড। বহির্বিশ্বে বা উন্নত দেশগুলোতে আইডি কার্ডের ফটোকপি বা আইডি কার্ড সঙ্গে রাখতে হয়, কারণ পুলিশে যদি আমাকে ধরে আমাকে কাগজপত্র দেখাতে হয়, অর্থাৎ আইডি কার্ড শো করতে হয়। তো ওয়ালেট থাকা লাগবে, কারণ এটাতে আমি টাকা এবং আইডি কার্ড রাখি। ডিড ইউ ইভার ফরগেট টু ব্রিং থিংস, তুমি কি এইগুলো আনতে ভুলে গিয়েছিলে? অ্যান্সার কি হবে? ওয়েল, আই অ্যাম এ ফরগটফুল অন, অর্থাৎ আমি ভুলেই গিয়েছিলাম। সো অ্যাজ ইউ ক্যান গেস, যদি তুমি অনুমান করতে পারো, আই ডিড ফরগেট টু ব্রিং মাই স্টাফ সাম থিংস অ্যান্ড আই ইউজড টু গেট সাম troubles with that. For example, one time when I went to supermarket and I realized that I forget bringing my wallet. আমি একটা সুপার শপে গিয়েছিলাম কেনাকাটা করতে, গিয়ে মনে পড়লো যে আমি তো ওয়ালেটটি বাসায় রেখে এসেছি। সুতরাং আই কুডেন্ট পে দা বিল, আমি বিলটা ওই সময় পরিশোধ করতে পারিনি। কতটা লজ্জার বিষয় দেখেন। আই কুডেন্ট, এটা কি? কুড নট কে বলা হচ্ছে কুডেন্ট। আই কুডেন্ট পে দা বিল অ্যান্ড হ্যাড টু লিভ এভরিথিং হেয়ার, এবং সবকিছু আমাকে সেখানে রেখে আসতে হয়েছিল। দেখেন, এই যে আই কুড নট পে দা বিল, আমি বিলটা দিতে পারিনি, কোন টেন্স? পাস্ট টেন্সের একটি নেগেটিভ। অ্যান্ড হ্যাড টু লিভ এভরিথিং দেয়ার, এবং সেখানে সবকিছু রেখে আসতে হয়েছিল। গতকালকে আপনাদের হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার করিয়েছিলাম, হ্যাড টু। যেমন সাবজেক্টকে যখন বাধ্যতামূলক ভাবে কোনো কিছু করতে হয়, তখন হ্যাড টু এর ব্যবহার হয়। আমাকে, মানে হ্যাভ টু এর ব্যবহার হয়। আমাকে স্কুলে যেতে হবে বা যেতে হয়, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তাকে ভাত খেতে হবে, হি হ্যাজ টু ইট রাইস। তাদেরকে স্কুলে যেতে হবে, দে হ্যাভ টু গো টু স্কুল। অর্থাৎ এই হ্যাভ টু দিয়ে আপনারা মনে মনে আরো 4 থেকে 5টি বাক্য তৈরি করেন। হ্যাভ টু দিয়ে কেমন? আমার সেখানে যেতে হবে, আমার তার সঙ্গে দেখা করতে হবে, তাদেরকে আজ বাড়ি আসতে হবে। এই জায়গাটায় কিন্তু হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার করতে হয়। একটি মাত্র ভার্ব দিয়ে আমরা কতভাবে কথা বলতে পারি, সেই জায়গাটা একটু দেখেন আপনারা। একটি মাত্র ভার্ব দিয়ে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আমি একটি ভার্ব ব্যবহার করব, ডু। এখানে এখানে আমি আরো একটি কথা বলি। গত একটা ক্লাসে বলেছিলাম যে আমি ধরে নিলাম আপনি 1000 ইংরেজি শব্দ জানেন, 1000 টোটাল, এর বেশিও না এর কমও না। এখন আমি একটা জাদু মন্ত্রের মাধ্যমে এই 1000 শব্দকে 4000 তৈরি করে দিতে পারি মাত্র 1 মিনিটের ভিতরে। কিভাবে? সেই বিষয়টা হচ্ছে একটা বাক্য। দেখেন, এই জায়গাটা আমি একটু লিখে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি এই জায়গাটা একটু দেখাবো। দেখেন, এখানে আমি একটু লিখলাম, কি লিখলাম? যে যেমন, তেমন ভাবে, ওই যে টু ভাগটা যেমন হ্যাঁ 5টা হ্যাঁ, একদমই ফর্ম ঠিক। আছে। টু, দেখেন,
আমি প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য একটু দেখাই, যেমন এখানে লিখলাম আই ইট রাইস, আর আই সিই, আমি ভাত খাই। এটা আমরা সবাই পারি। এটাকে আমি নেগেটিভ করব কিভাবে? এটাকে দেখেন, আমি নেগেটিভ করার সময় just put it, হ্যাঁ, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, ই এ টি, ইট রাইস, আর আই সিই। বাক্যটা একটি ছিল অ্যাফার্মেটিভ, সেখান থেকে আমি নেগেটিভ করে ফেললাম। তো আমাকে এই সূত্রটা জানতে হবে যে কোনো বাক্যকে, বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডু নট আসে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট আসে। তাহলে দেখেন আমি সহজে এইটা পেরে গেলাম যে আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। পৃথিবীতে যত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য আছে আপনি এই নিয়ম দিয়ে করতে পারবেন। তাহলে দেখেন আপনি একটা বাক্যকে দুইটা বাক্য করে ফেললেন, আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। এখন এই বাক্যটাকে আমি আবার একটু ইন্টারোগেটিভ করব, তখন কি করব? এই যে ডু নট, এই নট বাদ দিয়ে দিব, ডু আই ডু আই ইট রাইস। তাহলে সেটা লিখে ফেলেন, ডু আই ই এ টি, ইট রাইস, আর আই সিই। এইখানে কিন্তু আমাকে, হ্যাঁ, এখানে কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে, ডু আই ইট রাইস। দেখেন তাহলে আমি একটা বাক্য শিখেছিলাম আই ইট রাইস, ওইটাকে নেগেটিভ করার জন্য আমি ডু নট নিয়ে এসেছি, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। আর এখানে ইন্টারোগেটিভ করলাম কিভাবে? এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব ছিল ডু, ওইটাকে প্রথমে এনে বসিয়ে দিয়েছি, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? আপনি একটি মাত্র বাক্যের অধিকারী ছিলেন, একটা বাক্য ছিল আপনার ঝুলিতে, আই ইট রাইস, অ্যাফার্মেটিভ বাক্য জানতেন, ওইটাকে আমি কিভাবে নেগেটিভ করতে হয় দেখালাম। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট লাগে। তাহলে আই এর পরে ডাজ নট বসে না, আই ডু নট ইট রাইস। এরপর ইন্টারোগেটিভ করলাম কি, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? আর এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? ডিও, ডু, তারপরে হ্যাঁ ডোন্ট, এটাকে আমি একটু বড় ফর্মে লিখলাম, লং ফর্মে, ডু নট, ডু নট আই ইট রাইস, ডু নট আই ই এ টি, ইট রাইস, আর আই সিই। এইবার আমি আসল জায়গায় চলে আসি। আমার বাক্য ছিল কয়টা? একটা। আমার প্রথমে একটা ছেলে ছিল, পরে আরো একটি ছেলে হলো, আরো একটি ছেলে হলো, আরো একটি ছেলে হলো, আমি চারটা সন্তানের পিতা হয়ে গেলাম। আমার ছিল কয়টি? একটি। তো এখানে দেখেন আমি কি অ্যাপ্লাই করেছি, আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে, এটা মাঝে মাঝে আপনাদের মজা দেওয়ার জন্য এগুলোকে বলে পার্সোনিফিকেশন, আমাদের অনার্স লেভেলে ছিল। অর্থাৎ যে কোনো বস্তুবাচক জিনিসকে প্রাণীবাচকে রূপান্তর করা। তো আই ইট রাইস, পৃথিবীতে যত এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে এইটা, এটাকে আপনি ইন্টারোগেটিভ করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। কিভাবে করবেন? সেই ভাবটা হচ্ছে, এই নেগেটিভ করার সময় ডু নট বা ডাজ নট আসবে, ইন্টারোগেটিভ করতে গেলে আর কিচ্ছু লাগবে না, ওই ডু নট বা ডাজ নটের নটটা বাদ দিয়ে ওই যে অক্সিলারি ভার্ব ডু, ওইটা প্রথমে বসায় দিলেই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে, ডু আই ইট রাইস। আর তারপরে কি লিখেছি? ডু নট আই ইট রাইস, ডু নট আই ইট রাইস। এখানে আমি যদি আরো একটি বাক্য আপনাদেরকে দিয়ে দেই, এই বাক্যটা আশা করি আপনারা নিজেরা করতে পারবেন। কি লিখলাম? এটা লিখলাম হি গোস, জি ও ই এস, হি গোস টু স্কুল, বা এখানে স্কুল বাদ দিয়ে মার্কেট দিলাম, এম এ আর কে ই টি। দেখেন হি গোস টু মার্কেট। আচ্ছা বলেন তো, এই বাক্যটাকে আমি এবার নেগেটিভ করব, তাহলে ওই উপরের নিয়ম অনুসরণ করতে হবে। কিভাবে নেগেটিভ বা না বোধক করব? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, হি ডাজেন্ট, ডি ও ই এস, সরি, ডি ও ই এস, তারপর এন, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি টি। এটা কিভাবে দিব জানো? অ্যাপোস্ট্রফি হয়ে গেল, অ্যাপোস্ট্রফি, আচ্ছা যাই হোক, এখানে ডাজ নট লিখে দিই, ডি ও ই এস এন ও টি, হি ডাজ নট গো টু, জিও গো টু মার্কেট, এম এ আর কে ই টি। দেখেন কত সহজে আপনি পেরে গেলেন। কিভাবে পারলেন? এই যে এই সূত্র দিয়ে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট, হি ডাজ নট গো টু মার্কেট। এইবার যখন ইন্টারোগেটিভ করব তখন কি হবে? সে কি বাজারে যায়? ডাজ হি গো টু মার্কেট? আর সে কি বাজারে যায় না? ডাজেন্ট হি গো টু মার্কেট, ডাজেন্ট হি গো টু মার্কেট। এবং এই শেষের যে দুইটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। তো দেখেন এই যে জায়গাটা আমি এতক্ষণ আপনাদেরকে বুঝালাম, এই জায়গাটা কেন বুঝালাম?
এই জায়গাটা এই জন্য বুঝালাম, যখন আমরা এই ট্রান্সলেশন গুলো করব তখন এই যে দেখেন মা খাবার রান্না করেছেন, এই বাক্যটাকে আপনি 4টে বাক্য তৈরি করে দিতে পারেন। এই বাক্যটাকে আপনি 4 ভাগে ভাগ করতে পারেন। মা খাবার রান্না করেছেন, মা খাবার রান্না, এটা দেখেন দেখেন কি মিশে নেগেটিভে কি করা যায়, মা খাবার রান্না করেননি, করেনি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এটার ইন্টারোগেটিভ কি হবে, মা কি খাবার রান্না করেছেন, আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে মা কি খাবার রান্না করেনি, মা কি খাবার রান্না করেনি। অর্থাৎ একটা বাক্যকে 4 ভাবে বলতে হবে। দেখেন রনি স্কুলে যায়নি, কি হবে, রনি ডাজ নট গো টু স্কুল নাকি রনি ডিড নট গো টু স্কুল। এটা আপনাদের জন্য আমি সাজিয়ে রেখেছি আগে থেকে, কি হবে বলেন তো, এই যে এক রনি দাগে ডাজ নট সাক। হ্যাঁ, রনি ডাজ নট গো টু স্কুল। আচ্ছা এই বাক্যটা কি ভুল না সঠিক, কেউ বলতে পারবেন? এটা কি ভুল বললাম নাকি সঠিক বললাম? মনে হয় ডিড। হ্যাঁ, এই আমাদের কনফিউশনের জায়গাটা দূর করতে হবে, এটা পারলেই কিন্তু আমাদের সাকসেসফুল আমরা হতে পারবো। এই জায়গাটা একটু দেখি, রনি স্কুলে যায়নি, রনি ডাজ নট গো টু স্কুল। আরেকটা ও লিখেছি স্যার, রনি যখন না, পাস্ট টেন্স হবে তখন সব ডিড হবে, তখন আর ডাজ হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ এটা মাথায় একদমই মাস্ট ঠিক, আসছে। ঠিক বলেছেন, ধন্যবাদ। এই বাক্যটা কিসের জানেন, এটা হচ্ছে আমি যদি এই নাই বাদ দিয়ে করি, এটা কিন্তু মূলত পাস্ট টেন্সের বাক্য, রনি স্কুলে গিয়েছিল, রনি স্কুলে গিয়েছিল। কিন্তু পাস্ট টেন্সের বাক্যে আমরা কি নেগেটিভ এইভাবে কখনো বলতে পারি যে রনি স্কুলে গিয়েছিল না? এমন কোনো বাক্য কিন্তু হয় না বাংলায়। রনি গিয়েছিল না এটা বলা যায় না, বলতে হবে রনি স্কুলে যায়নি। অর্থাৎ এইটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি নেগেটিভ বাক্য, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি নেগেটিভ বাক্য, রনি স্কুলে যায়নি। এইটা কিন্তু রাইট হবে, যে দ্বিতীয় বাক্য রনি ডিড নট গো টু স্কুল, রনি ডিড নট গো টু স্কুল। এখানে ছোট্ট করে মনে রাখবেন, ডিড বসালে পরে যে ভার্বটি হবে, এই ভার্বটি সর্বদা বেস ফর্মে হবে। রনি ডিড নট ওয়েন্ট টু স্কুল, আমরা অধিকাংশ স্টুডেন্ট এটা লিখে ফেলি, কিন্তু এটা হবে রনি ডিড নট গো টু স্কুল। মনে রাখবেন পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে গেলে তখন বাংলাটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। আমি ভাত খেয়েছিলাম, এইটাকে নেগেটিভ কি এইভাবে বলা যায় কখনো, আমি ভাত খেয়েছিলাম না, এটা বলা যায় না, এটা কিন্তু একটা ভুল বাক্য। আমি ভাত আমি ভাত খেয়েছিলাম, খাইনি। হ্যাঁ, আমি এটা বাংলাটা হবে আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি। তখন আমি ভাত খেয়েছিলাম এর ইংরেজি কি, আই এট রাইস, আই এট রাইস। কিন্তু আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। তুমি ভাত খেয়েছিলে, কি হবে এটা বলেন তো, তুমি ভাত খেয়েছিলে। না ডিড ইউ তো, এটা তো আপনি ইন্টারোগেটিভ করে ফেললেন, তুমি ভাত খেয়েছিলে, এটা স্বাভাবিক অ্যাফার্মেটিভে করেন, একেবারে সহজ, পাস্ট ইনডেফিনিট, ইউ এট রাইস। এটা কি আপনারা ভুলে গেছেন? ভুলে গেলে হবে না, দেখেন আমি আবারও দেখাই। পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী কি, প্রথমে সাবজেক্ট হি, তারপরে কি আনতে হবে, ভার্বের ভি টু ফর্ম এ টি ই, ইউ এট, তারপর কি, রাইস, আর আই সি ই, ইউ এট রাইস। ও তুমি সরি, এখানে কি না ইউ হবে, ইউ এট রাইস, ওয়াই ও ইউ, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। এটা একটু ভালোভাবে মনে রাখবেন, দেখেন এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো খুব সিম্পল একটা বিষয়। এটা কি বিষয়, এটা খুব একটা সিম্পল বিষয়। দেখেন ইউ এট রাইস, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের ভি টু ফর্ম, তারপর অবজেক্ট, এখানে কোনো আইএনজি কোনো অ্যামিজার কোনো কিছু দরকার নেই, এটাকে বলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। কি ভাত খেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু আপনি যেটা বলেছিলেন তখন ওইটা হতো তুমি কি ভাত খেয়েছিলে, কিন্তু এটা হচ্ছে তুমি ভাত খেয়েছিলে। এই জন্য দেখেন এখানে অনেকেই কিন্তু আমরা টেন্সটা ভালো পারি না, টেন্সের আমি আরেকটা ক্লাস নিব, ইনস্ট্যান্টলি নিব, কারণ কি, এই যে বললাম না যে 7 বা 8টি টেন্স আমাদের ভালো করে জানতে হবে। 7টি টেন্স যদি ভালো করে জানেন, আপনার কিন্তু আর কখনো কোনো ভয় হবে না, আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। 7টি টেন্স, আর 5টি আমাদেরকে বাদ দিতে হবে। ওই 5টিও আমরা শিখবো, কিন্তু এটা শিখবো হচ্ছে একটু স্কিমিং করে, ভাষা ভাষা ভাবে। আর এই যে 7টি টেন্স, এই যে তুমি ভাত খেয়েছিলে, হ্যাঁ টেন্সের ক্লাস নিব। কারণ কি দেখেন, আমরা আগে গাছের গোড়ায় পা না দিয়ে আমরা আগায় উঠতে চলে যাই, আর তখনই কিন্তু আমরা পা পিছলে পড়ে যাই। অর্থাৎ গাছের গোড়ায় পা দেওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি আগে আমাদেরকে বেসিকটা খুব ভালোভাবে শিখতে হবে। এই বেসিক যারা ভালো না পারে, আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ছেলে মেয়েরাও অনেকে দেখবেন বেসিক পারে না, বেসিকটা না শিখে তারা কিন্তু চলে যায় অ্যাডভান্স লেভেলের ক্লাস করতে। ফলাফল কি হয়, ফলাফল হয় খুব ভয়াবহ। আমাদেরকে এই বেসিকটা শিখতে হবে। আপনাদের যদি কোনো আত্মীয় পরিজন কেউ থেকে থাকে, যদি আপনারা মনে করেন যে স্যারের কাছে পড়ালে লাভ হবে, একটু কাইন্ডলি নক দিতে বলবেন। কারণ দেখেন এই স্যার ভাষাটা আমি স্যার বলেছি কমসে কম 5 জনকে, এখন, সবাই স্যার আসবে। হ্যাঁ আসবে, এবং আমি চাই কি জানেন, এখানে টাকার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই ভাষাটা শিখলে
তাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে। এখন কিন্তু ইন্টারন্যাশনাল যুগ। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের মানুষ কেউ আমেরিকা চিনতো না, বাংলাদেশের মানুষ কেউ অন্য কোনো দেশে যাইতো না। কিন্তু এখন ইন্টারন্যাশনাল সিটিজেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি আমেরিকায় থাকছেন, আপনি হংকং থাকছেন, কানাডায় থাকছেন, পৃথিবীর প্রায় অনেক দেশের ছেলেমেয়েরা আমাদের কাছে পড়ে ইংরেজি শিখতেছে। তো তারা বলে যে স্যার, এটা দেশে থাকতে যদি আপনাদের মতো টিচার বা আমরা অন্য কোনো টিচারের কাছেও খুব ভালোভাবে ইংরেজিটা শিখতাম, তাহলে এই বিদেশে এসে আমরা আরো অনেক টাকা বেতনে চাকরি পেতাম। জি আজকে স্যার, আপনাকে যদি স্যার আমি আগে জানতাম তাহলে স্যার আমি আপনার কাছে শিখেই আসতাম। একদমই তো দেখেন এখন, সত্যি স্যার। একদমই ঠিক বলেছেন। এখন আল্লাহর রহমতে সুযোগ করে দিয়েছেন, একটা সুযোগ হয়ে গেছে। এখন আমার ভাই ভাই আসবে, ওরা আপনার কাছে শিখে আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আমার নাম্বার দিয়ে দিবেন, আমার সঙ্গে যেন হ্যাঁ, একটু আপনার যোগাযোগ নাম্বার করে। আমি দিয়েছি স্যার, যোগাযোগ করবে। অবশ্যই অবশ্যই। এবং এই যে বিষয়টা দেখেন, আমি শুধু বেসিকটা শিখাই দিব, বাদ বাকিটুকু আপনি পারবেন। আমি যদি একটা 10 তলা বিল্ডিং করব ঢাকা শহরে, তো এই বিল্ডিংটা করতে গেলে মাটির গভীরে মাটি খুঁড়ে আগে আমাকে ভিতটা ভালো করতে হবে, কেননা ওই বিল্ডিংটা হবে 10 তলা। ওই বিল্ডিং এর ভার যেন ওই মাটিটা বহন করতে পারে। তো এই বেসিকটা আমি শিখাই দিব, ভিত্তিটা আমি ভালোভাবে মজবুত করে দিব। এরপরে সে আরো 10 তলা, কেন ওর পরে 20 তলা 30 তলা দিতে পারবে। তো এই বেসিকটা ভালোভাবে শিখতে হবে। দেখেন, এই যে তুমি ভাত খেয়েছিলে, এটা বলার সঙ্গে সঙ্গে যেন আমরা বুঝতে পারি, ব্রেনে সাড়া দেয় যে এইটা পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য। কি হবে? ইউ এট রাইস। এর ইউ এট রাইস। গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। আমি বারবার বলছি, এটা আমি দিয়েছিলাম আজকেও আবারও দিব। এই কনজুগেশন অফ ভার্ব, এইগুলো একটু মুখস্থ করবেন। এখানে 3টা ফর্ম আছে, 5টা ফর্মের আরেকটি শীট আছে, ওইটা আমি খুঁজে পাচ্ছি না, পাইলেই আপনাদেরকে আজকে রাত্রে দিয়ে দিব। গো, স্যার, ইট, টেন, হ্যাঁ, টিং, ইটস। ইটস, একদম ঠিক বলেছে। এখানে গো দিয়ে যদি বলি, দেখেন প্রথম যে ভার্বটি গো, জি স্যার, গো, গো গো, ওয়েন্ট, ওয়েন্ট, গন, গন, গোয়িং, গোজ, গোজ। হ্যাঁ গোয়িং, গোজ। থার্ড পারসন ফর্মটা পঞ্চম নাম্বারে রাখবেন শেষে, গোজ। মাঝখানে হ্যাঁ, বলবেন হচ্ছে গোয়িং, আইএনজি, যেমন ডু, ডিড, ডান, ডুইং, ডাজ, ডাজ। থার্ড পারসন ফর্ম ডাজ। হবে ডাজ। এই যে দেখেন, আমরা অনেক সময় এই যে বাক্যটা আমি লিখলাম, সেই বাক্যটা কোথায় জানি কেবল লিখেছিলাম, কোন ক্লাসে ছিলাম যেন, এই যে এই জায়গাটায় আমি কোথায় একটা বাক্য লিখেছিলাম কেবল। যাই হোক, তো এখানে যেমন আমি যদি লিখতে চাই যে হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, সেই স্কুলে যায় না, কি হবে? হি ডাজ নট গো টু স্কুল। এখানে ডাজ কোথা থেকে আসলো? ওই যে দেখেন, ডু থেকে এসেছে, ডু, ডিড, ডান। হ্যাঁ, থার্ড পারসন ফর্ম এসেছে। তো এখানেও কিন্তু তারপরে দেখেন, তাহারা ফুটবল খেলেছিল, কি হবে? দে হ্যাভ প্লেড ফুটবল। সরি, খেলেছিল, তাহলে দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। লাবণী, লাবণী গান গেয়েছিল, পাস্ট ইনডেফিনিট। লাবণী স্যাং এ সং। সিং মানে হচ্ছে গাওয়া, সেখান থেকে এসেছে স্যাং। এই জন্য বলছি, ওই ভার্ব ফর্ম গুলো আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন, তার কিন্তু এই ইংরেজি শেখাটা খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ হবে। তো দেখেন, আমি কথা বলতে বলতে এখন আপনাদের আবার একটু টেন্সের জগতে নিয়ে যেতে চাই। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আজকে একটু কথা বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার আগে দেখানোর আগে আমি এইটা আপনাদেরকে একটু দেখায় আসবো। দেখেন, এখানে শুধু ডু ভার্ব দিয়ে একটা ভার্বকে আমরা কিভাবে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। আমি করি, আই ডু। আমি করছি বা আমি করিতেছি, আই এম ডুইং। কি হবে? আই এম ডুইং। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আমি করেছিলাম তখন কি হবে? আই ডিড। দেখেন, এই যে আই ডিড। আমি করেছিলাম, আই হ্যাড ডান। আচ্ছা, এখানে বাংলা তো দুইটা একই রকম, আমি করেছিলাম, আবার নিচে লিখলাম আমি করেছিলাম, কিন্তু ইংরেজি দুইটা দুই রকম লিখলাম, কেন জানেন? কারণ একটি হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নিয়মে। দেখেন প্রথমটা, আমি করি, আই ডু, আর আমি করেছিলাম, যেহেতু পাস্ট ইনডেফিনিট, এখানে ডু এর ভি টু হবে ডিড। আই ডিড, আমি করেছিলাম। কিন্তু আই হ্যাড ডান, আই হ্যাড ডান, এটা যখন বললাম, তখন এটা পাস্ট পারফেক্টের নিয়মে হয়ে গেল। কারণ পারফেক্ট টেন্সে হ্যাড বসে, পারফেক্টে কি বসে? হ্যাড বসে। কিন্তু বাংলাটা শুনতে একই রকম হবে। আমি করেছিলাম, আই ডিড, আর আমি করেছিলাম, এটা পারফেক্টের নিয়মে করলে হবে আই হ্যাড ডান, আই হ্যাড ডান। আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। দেখেন, আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং, মনে রাখবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি করব, আই উইল ডু। দেখেন, একটি ডু দিয়ে একমাত্র মানে একটা উপাদান, দুধ, মিল্ক, এই দুধ দিয়ে শত শত রকমের মিষ্টান্ন তৈরি করা যায়। দেখবেন রেস্টুরেন্টে বা খাবারের দোকানে, মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি তৈরি করে, প্রত্যেকটার ভিতরে দুধের উপাদান থাকে। তো এখানে কিন্তু একটি মাত্র ভার্ব ডু, এই ডুটাকে আমরা কত ভাবে চেঞ্জ করতে পারি।
আমি করব, আই উইল ডু। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি করতেও পারি, এটা কি হবে, মে মানে হচ্ছে সম্ভাবনা, আই মে ডু। আমি করতেও পারি, আমি করতেও পারতাম, আই মাইট ডু। তারপর কি, আমি করতে পারি, আই ক্যান ডু। এখানে কিন্তু ক্যান মানে হচ্ছে আমার সামর্থ্য আছে, আমার গায়ে জোর আছে, বল আছে ওই কাজটা করার, তাই বললাম আমি করতেও পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু, পাস্ট টেন্স। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা প্রয়োজন, আই নিড ডু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমি করতাম, আই উড ডু। দেখেছেন, একমাত্র ডু কে আমি মডাল ব্যবহার করে, আমি টেন্স ব্যবহার করে কত রকম আইটেম করলাম। দেখেন এখানে 20 থেকে 25টা বাক্য। তো এইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এগুলো বাসায় একটু পড়ে পড়ে প্র্যাকটিস করবেন, রেগুলার ওয়েতে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। দেখবেন আপনারা অল্প কিছুদিনের ভিতরে কথা বলা শিখে গেছেন। এবং আপনাদের প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে, এটাও দেখাবো। প্রেজেন্টেশন অর্থাৎ হঠাৎ করে একজনের সামনে, আপনি মনে করেন হঠাৎ একজন আপনার বাসায় আসছে, আপনি তাকে, আমরা কি বলি, আমরা তাকে সম্ভাষণ বা আমরা তাকে সালাম দেই, আসসালামু আলাইকুম, উনিও সালামের উত্তর দেয়। তারপর আমরা বলবো হাউ আর ইউ, উনি বলবে আই এম ফাইন, অ্যান্ড ইউ, আপনি বলবেন আই এম অলসো ফাইন, আই এম অলসো ফাইন, আমি ভালো আছি। তারপর বলতে হবে যে আপনি কখন এসেছেন, উনি বলবে জাস্ট আই হ্যাভ কাম টু ইয়োর রেসিডেন্স অর টু ইয়োর হাউস, আমি এইমাত্র আপনার বাসায় এসলাম। তারপর বললেন বাড়ির অন্য সবাই কেমন আছে, হাউ ইজ দ্য আদার্স পিপল অফ ইয়োর হাউস। দেখছেন, এইভাবে কথাটাকে বাড়াতে হবে, কথাটাকে বলতে হবে, মুখ খোলা শিখতে হবে। এখানে আমরা আর কিছুদিন পরে কনভারসেশন করব, আমি তখন কোনো ক্লাস নিব না, আপনাদের সঙ্গে জাস্ট শুধু কথা বলবো। আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আমিও আপনাদের সামনে কথা বলবো। এবং এই কথা বললে আমাদের যে ভুলগুলো, গ্রামারের যে ভুলগুলো আছে, আমরা কোন কোন জায়গায় ভুল বলে থাকি, এই ভুলগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে, ফুটে উঠবে। আমরা ওই ভুলগুলো কিন্তু সংশোধন করে নিতে পারবো। ওই ভুল আর ভুল থাকবে না, ওই ভুলটা তখন ফুল হিসাবে ফুটে যাবে। তো দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ইনডেফিনিট না শিখিয়ে কন্টিনিউয়াস কেন শেখাচ্ছি, এর একটা কারণ আছে। কারণ ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসটা বেশি সহজ, এবং কন্টিনিউয়াসটা শিখলে ইনডেফিনিট অটোমেটিকলি সহজ হয়ে যায়। দেখেন, কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, এখানে এটা একটু পড়ে ফেলেন তো একজন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইগুলা কি বলছে এখানে। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এর উপজলে কালকে কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়া শেষে ইতেছি, ইতেছ, ইতেছে, কি ছে, কি চলতে থাকে। ধন্যবাদ। সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুসারে মেজার বসে এবং এরপর মূল ভার্বের শেষে আইএনজি বসে। কিন্তু দেখেন আপনি কত সুন্দর করে পড়ে ফেললেন যে সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন অনুসারে আমিদার বসে, পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি বসে। আপনি খুব সুন্দরভাবে পড়ে দিয়েছেন, কিন্তু আমাদের সমস্যাটা বাধে কোথায় জানেন, যখন একটা ট্রান্সলেশন করতে দিব বাংলায়, আমি মাছ ধরছি, আমি ছবি আঁকছি, আমি স্কুলে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যায়। অবশ্যই সেই ট্রান্সলেশন তো আমি দিয়েই রেখেছি আপনাদেরকে, এই যে ট্রেন্স রিলেটেড ট্রান্সলেশন এগুলো আপনারা করবেন, এগুলো ইনস্ট্যান্টলি বলবেন। এই যে মা পিঠা তৈরি করেছিল, সে একটি চিঠি লিখেছিল, এখান থেকে ট্রান্সলেশন, অনেক ট্রান্সলেশন দেওয়া আছে, আপনি কত নিবেন। সে একটি, সে কি আমটি খেয়েছিল, তাহারা কি গিয়েছিল, আমি কি একটি গান গেয়েছিলাম, চাঁদ কিরণ দিতেছিল। কোন টেন্স, দেখেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনাকে আমি শেখাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চাঁদ কিরণ দিতেছিল, কি হবে, দা মুন ওয়াজ শাইনিং, শাইন মানে কিরণ দেওয়া, শাইনিং কিরণ দিতেছিল। তুমি ইংরেজি শিখছিলে, অর্থাৎ কি অতীতকালে শিখছিলে, ইউ ওয়ার লার্নিং ইংলিশ, ইউ আর, দেখছেন, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, ধরতে হবে। এই যে আপনি পড়ে গেলেন না, শুধু পড়লে কাজ হবে না, এটা মনে মনে ব্রেনে চিন্তা করতে হবে। তাই তো সাবজেক্টের পরে নাম্বার ও পার্সন অনুসারে অ্যামিজার বসে, মূল ভার্বের পর আইএনজি বসে, এইটা আবার কেমন, তখন বাক্য করতে হবে, আই এম গোয়িং টু স্কুল, হি ইজ ক্যাচিং ফিশ, মাই মাদার ইজ কুকিং ফুড, আই এম ফ্লাইং কাইট, আই এম রিডিং এ বুক। অর্থাৎ এই ধরনের অনেক বাক্য করতে হবে, কোন ধরনের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কারণ আমি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়তেছি। এইটা একজন একটু পড়েন, সাবজেক্ট প্লাস অ্যামিজার, এগুলো পড়েন তো। ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাইতেছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। হ্যাঁ, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে।
এইবার দেখেন আমরা কি এইটা কমপ্লিট করতে পেরেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর কোনো সমস্যা আছে? আমার মনে হয় এখনো আছে। দেখেন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি অন এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এইটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটি চিঠি লিখিতেছি, আই এম রাইটিং এ লেটার, এটা কিন্তু সাধু ভাষায় লিখেছি। কি? আমি একটি চিঠি লিখিতেছি, সে একটি গাড়ি চালাইতেছে, তারা ফুটবল খেলিতেছে, এটাকে চলিত ভাষায় লিখিতেছি, এটাকে বলা যায় লিখছে। চালাইতেছে এটাকে বলা যায় চালাচ্ছে। খেলিতেছে এটাকে বলা যায় খেলছে। অর্থাৎ এইটা যদি কমপ্লিট হয়, আমরা পরবর্তীতে আবার চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেক ভাই, এর নাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার নাম কি বলেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি দেখে একজন পড়ে? কোনো কাজ অতীতকালে, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এইরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়: সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। গঠন প্রণালীটা কি হবে দেখেন? সাবজেক্টের পর সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে ওয়াস বা ওয়ার বসে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াস ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং। দেখেন এই যে মেয়েটি গান বাক্যগুলা, করছিল, এই বাক্যগুলা গান কিন্তু হ্যাঁ তারা সিঙ্গিং সাং। সং, হ্যাঁ এখানে ইংরেজিটা আমি আর দেখালাম না, বাংলা পর্যন্ত। মেয়েটি গান করছিল, দা গার্ল ওয়াজ সিঙ্গিং আ সং। অর্থাৎ এইটা শিখে নিজে নিজেকে একটু নিজে পরীক্ষা করতে হবে, দেখি আমি পারি কিনা। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়ছিলে, ইউ আর রিডিং। তারা পড়ছিল, দে ওয়ার রিডিং। তারা মাছ ধরিতেছিল, দে ওয়ার ক্যাচিং ফিশ। সে ঘুড়ি উড়াইতেছিল, হি ওয়াজ ফ্লাইং এ কাইট। সে একটি কবিতা লিখিতেছিল, হি ওয়াজ রাইটিং এ পোয়েম। সে ভাত রান্না করিতেছিল, হি ওয়াজ কুকিং রাইস। সে রুনা একটি গান গাইতেছিল, রুনা ওয়াজ সিঙ্গিং এ সং। সিঙ্গিং এ সং। দেখেন এখানে শুধু রুনা ইংরেজি তো আপনি জানেন, রুনার ইংরেজি হচ্ছে রুনা। তারপরে গাওয়া ইংরেজি কি সিং, তারপরে গান ইংরেজি কি সং। তো এখানে আপনাকে এই ভার্ব গুলোকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে গেলে মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম। দেখেন এই যে আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়ছিলে, ইউ আর রিডিং। মেয়েটি গান করছিল, দা গার্ল ওয়াজ সিঙ্গিং। কি হবে? দা গার্ল ওয়াজ সিঙ্গিং। দেখেন এখানে এই যে সিঙ্গিং, রিডিং, রাইটিং, আমি কি করলাম? শুধু ভার্বের পরিবর্তন করলাম। এই যে সাবজেক্টের পরে ওয়াজ, তারপরে মূল ভার্বের পর আইএনজি। আবারও দেখেন ইউ আর রিডিং, সাবজেক্টের পরে ওয়ার, তারপর মূল ভার্বের পর আইএনজি। অর্থাৎ আমার যে সূত্র, অঙ্কের যে সূত্র, এই সূত্র একই থাকবে, শুধু সংখ্যা পাল্টাই দিন। আমরা যখন 9-10-এ পড়তাম, আমাদের অঙ্ক স্যার বীজগণিতে ওই একটি নিয়ম শিখাই দিত, দিয়ে ওই অঙ্কের ভিতরে সূত্র, মানে ওই অঙ্কের ভিতরে সূত্র ঠিক থাকবে, কিন্তু ওই অঙ্কের সংখ্যা পাল্টাই দিত। এক্স এর জায়গায় ওয়াই দিত, ওয়াই এর জায়গায় এম দিত, পি দিত, কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতাম কিভাবে? স্যার আমাদের সূত্র শিখাই দিয়েছে, সূত্র এক। অর্থাৎ আমরা বাজারে গিয়ে, মনে করেন আপনি দোকানদারকে বললেন যে সেম ডিজাইনের ভিতরে কালার আলাদা হবে। আমরা থ্রি পিস কিনতে যাই, শাড়ি কিনতে যাই, একটি শাড়িতে গ্রিন কালার, আপনি চাচ্ছেন পিঙ্ক কালার বা রেড কালার বা অন্য কোনো কালার চাচ্ছেন, তো দোকানদারকে বললেন যে ডিজাইন ঠিক থাকবে কিন্তু কালার আলাদা দেবেন। অর্থাৎ এখানে আমাদেরকে ডিজাইন ঠিক আছে কিন্তু কালার আলাদা করে ফেলতে হবে। কিসের কালার? ভার্বের কালার। আপনাকে প্রচুর পরিমাণে ভার্ব জানতে হবে। যে যত বেশি ভার্ব জানবে, ইংরেজি ভাষাটা তার কাছে তত বেশি সহজ হয়ে যাবে। টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, সেমি মডাল, ভয়েস চেঞ্জ, মাত্র কয়েকটা আইটেম জানলেই অনর্গল ইংরেজিতে কথা বলা যায়। আর আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা ইংরেজি শিখতেছি, তো ইংরেজিতে মেন আমাদের কি দরকার? কথা বলা। এখানে আপনি প্রচুর ভালো লিখতে পারেন, আপনার 4 পয়সার দাম নেই। আপনি অনেক ইংরেজি শুনে বোঝেন, আপনার কোনো দাম নেই। আপনি ইংরেজি অপরকে বুঝাতেও পারেন, কিন্তু ইউ আর নট এক্সপার্ট ইন স্পিকিং ইংলিশ। ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ ফ্রম মর্নিং টিল স্লিপিং। অর্থাৎ ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। ইফ ইউ ক্যান ডু ইট, ইউ উইল থিঙ্ক দ্যাট আই অ্যাম এ ইংলিশম্যান। যখন আপনি এটা পারবেন, চিন্তা করবেন আমি একজন ইংরেজি জানা লোক হয়ে গিয়েছি।
তো এটা সব সহজ, এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। আগে আমাদেরকে গ্রামারের রুল শিখতে হবে। গাড়ি আগে রাস্তায় উঠানোর আগে আগে মাঠে চালানো শিখতে হয়, তারপরে কিন্তু রাস্তায় উঠাতে হয়। এটা যদি করা যায় তাহলে অ্যাক্সিডেন্টের আর ভয় থাকে না। তো আগে আমরা গ্রামার শিখবো, জানবো, বুঝবো। এখানে আমার ব্যাচে অনেকেই ভর্তি হয়, 5 দিন 10 দিন ক্লাস করে বলে কি স্যার ইংরেজিতে কথা বলা শিখান। আসলে কি এটা সম্ভব বলেন তো? আমার কথা সবাই শুনতে পারছেন মোটামুটি? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এখানে অর্থাৎ আমার মূল ব্যাপারটি হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং কি প্র্যাকটিস করবেন, কিভাবে করবেন, আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম আমার ব্যাচে ভর্তি করানোর আগে, একজন মেন্টরের অধীনে থাকতে হয়। এই মেন্টরের অধীনে কেন থাকতে হয়? সেই টিচার আমাকে বলে দিবে যে আমি কি পড়বো আর আমি কি পড়বো না। বিসিএস পরীক্ষার আগে বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার হয়, আমার বড় ভাই একজন বিসিএস ক্যাডার, তো বিসিএস পরীক্ষার আগে আমি দেখেছি যে, স্যার, স্যার, দিক নির্দেশনা। হ্যাঁ, অর্থাৎ বিসিএস পরীক্ষা, যে কোনো পরীক্ষার আগে জীবনে একটা যুদ্ধে জয়লাভ করতে গেলে আগে আমাকে বুঝতে হবে যে আমি কি পড়বো আর কি পড়বো না। যেগুলো পড়বো না সেইগুলো আমার ব্রেন থেকে আগে আউট করে দিয়ে ব্রেনটাকে পাতলা করে নিব, হালকা করে নিব। দেখবেন আপনার কাছে সেই কাজটা সহজ হয়ে গেছে। দেখেন আমরা দুইটা টেন্স অলরেডি পড়ে এসেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। এবার একটু পড়েন ফিউচার কন্টিনিউয়াস, খুব ভালো করে পড়েন ফিউচার কন্টিনিউয়াস। কোনো কাজ ভবিষ্যৎ হতে থাকবে এরূপ বোঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, তে থাকবো, থাকিবে এগুলো আসে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং। তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং। দেখেন এখানে কিন্তু খুবই সহজ, একটু ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝে নেন। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে শ্যাল বি বা উইল বি। কিন্তু মনে রাখবেন আজকে থেকে কখনো শ্যাল বি বলবেন না, সব জায়গায় উইল বি বলবেন। কারণ আজকালকার গ্রামারে দেখেছি সব জায়গায় শ্যালের থেকে উইলের ব্যবহার বেশি। অর্থাৎ ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে, আমি করতে থাকবো, আই উইল বি ডুইং, আই উইল বি ডুইং। অর্থাৎ একটু মনে রাখবেন কি হবে, এই গঠন প্রণালীটা আমরা এক নজরে একটু দেখে নিব। কি বললাম? অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, তো এই দ্বিতীয় নাম্বারটা ব্যবহার করব, অর্থাৎ উইল বি। কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস বাকি অংশ। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি কি করতে থাকবো? যদি বলতাম আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি অঙ্কটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য সাম। আমি চিঠিটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং আ লেটার। আমি তোমাকে শিখাতে থাকবো, আই উইল বি টিচিং ইউ। আমি তোমাকে খাওয়াতে থাকবো, আই উইল বি ফিডিং ইউ। দেখেন আমি বারবার ওই কথাটা বলি, সূত্র ঠিক রেখে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেঞ্জ করে করে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটু ট্রাই করে দেখবেন, দেখি স্যার সত্য বলে নাকি মিথ্যা বলে। এম আই রাইট? ইয়েস স্যার। Yes, ইয়েস স্যার। তাহলে কি হলো? আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই উইল বি ওয়েটিং ফর ইউ। ফর ইউ। অর্থাৎ এখানে আমরা এইবার একটু দেখব কি, একটা চার্ট দেখব, কন্টিনিউয়াস টেন্সের চার্ট। এর মাধ্যমে আমরা হ্যাঁ বোধক বাক্য তৈরি করব। প্রথমে সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট নিলাম আই, এরপর একটা অক্সিলারি ভার্ব নিব এম। কি নিব? এম। কেন নিব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করতে চাচ্ছি মনে মনে। তাহলে আই অ্যাম, এখান থেকে ভার্বের পর আইএনজি কি রাইটিং, আই অ্যাম রাইটিং কি এ লেটার। এবার এটা কন্টিনিউয়াস করেন, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ রাইটিং এ লেটার, I was writing a letter. আই উইল বি রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। Writing a letter, future tense. এইবার তাহলে আপনারা নিজেরা যে এখানে করেন, তো আই দিয়ে করেন, উই দিয়ে করেন। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন, তারপর অল দিয়ে পাস্ট কন্টিনিউয়াস করবেন, তারপর উইল বি দিয়ে। এইভাবে একজন একটু করেন তো, কয়েকটা প্রত্যেককে করতে হবে, যে কোনো একজন প্রথমে করেন সিরিয়াল বাই, আমি সবাইকে এখানে পরীক্ষা নিব। Sir, I was writing a letter. হ্যাঁ, You বলে যান বলে যান। were writing a letter. He was writing a letter. আপনার যদি হয়ে যায় এরপরে অন্য কেউ একটু বলবেন। শুধু একজন যে শিখবে আমরা শিখবো না তা কিন্তু হবে না, চলবে না, চলবে না।
প্রত্যেককে শিখতে হবে এখানে। তারপর এখানে ইউ দিয়ে করেন, ইউ আর ড্রাইভিং এ কার। You were writing a letter. শেষ স্যার আরেকটা বলুন স্যার। We are singing a song. থামলে হবে না, থেমে গেলেন কেন? We are playing cricket. He is playing cricket. আরো অনেক বাক্য বলা যায়, তো বলেন বলেন, বলতে থাকেন, এক নিঃশ্বাসে বলে যেতে হবে, দেখি কার কতটা ক্লিয়ার হয়েছে। ভেবে ভেবে বলতে হবে না, একেবারে মুখস্থ করার মতো বলে যান। I am playing a cricket, and we are driving a car. You will be singing a song, and he is driving a car. দেখেন সবাই খুব ভালো বলেছেন, অনেকে চেষ্টা করেছেন, খুবই ভালো। উই দিয়ে যদি বলি, You are driving a car. He is singing a song. ধন্যবাদ। ইউ দিয়ে যদি বলা হয়, ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর ড্রাইভিং আ কার, হি ইজ সিঙ্গিং আ সং, হি ওয়াজ সিঙ্গিং আ সং, হি উইল বি সিঙ্গিং আ সং। এটার বাংলা কি আমি একটু বলতে পারবো? হি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইতেছিল। গান করেছে, গাইতেছিল, ভুল বলা যাবে না, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, সে একটা গান গাইতেছিল। আর হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে, গাইতে থাকবে, গাইতে থাকবে। দেখেন যদি বলা হয় হি উইল সিঙ্গিং এ সং, তখন হবে সে একটা গান গাইবে। কিন্তু ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার একটা চলমান ভাব বোঝাবে, তখন কি হবে? হি উইল বি সিঙ্গিং আ সং, হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। কি হবে? সে একটা গান। দেখেন আমরা বাঙালি মানুষ, আগে আমাদেরকে আমি কি বলতে চাচ্ছি, কি বলতে যাচ্ছি, এইটা আগে আমাদেরকে বাংলায় ভাবতে হবে, দেন ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আচ্ছা এখানে আপনারা আমাকে একটু বলেন তো, রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখেন না? এই স্বপ্ন কি বাংলা ভাষায় দেখেন না ইংরেজিতে দেখেন? বলেন। স্যার এখনো বাংলায় দেখি। এখনো বাংলায় দেখি, মৃত্যু পর্যন্তও বাংলায় দেখবেন আশা করি। আমিও বাংলায় দেখি, আমি যতই সারাদিন আমার অনেক ব্যাস পড়াতে হয়, মাথা চুল পেকে যাচ্ছে পড়াতে পড়াতে, কিন্তু তারপরও ওই ইংরেজিটা কিন্তু ইংরেজিতে স্বপ্ন দেখা হয় না। ওই গোসল করতে গেলেও বাংলা ভাষা মুখে আসে, খাইতে গেলেও মুখে আসে, ঘুমাতে গেলেও মুখে আসে। কারণ কি? ওটা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। স্যার যেহেতু আমরা মনে প্রাণে বাঙালি। মনে প্রাণে বাঙালি, এইটা শুধু না, আমরা ছোটবেলা থেকে, আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, মা কিন্তু বাংলায় কথা বলতো। ওই মায়ের কথা আমরা গর্ভ থেকে শুনতে শুনতে এসেছি, আমরা যে ভূমিষ্ঠ হওয়ার পরে শুনতেছি তা না, আমরা কিন্তু মায়ের পেট থেকে শুনতে শুনতে এসেছি। তো এই বাংলা ভাষাটা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে, এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের ফাদার ল্যাঙ্গুয়েজ, যাই বলেন না কেন। তো আগে আমাদেরকে বাংলাটা বুঝতে হবে। কোন প্রসঙ্গে কথাটা বললাম? কারণ দেখেন এই যে হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে, সে একটা গান গাহিতেছে, এই বাক্যটা আগে বুঝতে হবে কোন টেন্স। আর টেন্স ধরতে গেলে ওই সে এবং গান এইটার দিকে তাকালে হবে না, ওখানে একটা ভার্ব আছে গাওয়া, ওখানে একটা ভার্ব আছে গাওয়া। তো এইটার বাংলা অর্থ কি? গাচ্ছে বা গাহিতেছে। এটা কোন টেন্স? বর্তমানে চলমান টেন্স। He is singing a song. আচ্ছা দেখেন আমি একটু মিউট করে রাখি, কারণ আপনার কার পাশে জানি শব্দ হচ্ছে, অনেকেরই ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। দেখেন কি বললাম, ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার। এই চার্টটি যে পারবে, এখান থেকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা যদি সময় পান, অনেকেরই সময়ের খুব মূল্য আমি জানি, ব্যস্ত থাকতে হয়, যদি কখনো সময় বের করতে পারেন, এই বক্স দেখে দেখে এখান থেকে কিন্তু প্রায় 2-3 শত বাক্য তৈরি করা যায়। আপনারা যদি বলেন স্যার কিভাবে, এখানে এই যে রাইটিং, এই রাইটিং এর জায়গায় আমি এখানে চেঞ্জ করে দিব ভার্ব।
কি চেঞ্জ করে? এখানে আমি ডুইং দিতে পারি, এখানে আমি প্লেইং দিতে পারি, এখানে আমি ওয়াকিং দিতে পারি, এখানে রানিং দিতে পারি, এখানে ইটিং দিতে পারি। কি দিতে পারি? ইটিং। অর্থাৎ এই ভার্ব চেঞ্জ করে করে আপনারা প্রচুর বাক্য তৈরি করতে পারবেন। তো এখানে অলরেডি তিনটা কিভাবে করতে হয় সেই তিনটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আই এম ড্রাইভিং, আই এম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। জাস্ট এতটুকু এই বক্স দেখে দেখে যদি কেউ করতে পারেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, তার জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা থাকবে। অর্থাৎ আমার বাংলা লিঙ্ক নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার দিয়ে দিয়েছি, ওটাই পাঠাবেন। আর যে পাঠাবেন তাকে ধন্যবাদ, আর যে না পাঠাবেন তাকে আরো ধন্যবাদ। কেন বললাম? কারণ আপনি এটা পড়ে ফেলবেন, যদি লিখতে না পারেন এটা 10 বার পড়বেন। আর যে 10 বার না পড়বেন সে একবার কষ্ট করে আমাকে লিখে পাঠাবেন। দেখেন, তারপরে আমরা একটু চলে যাই এক্সাম্পল। দেখেন এই বাক্য থেকে, এই বক্সের ভিতরে থেকে যা যা তৈরি করার মতো, যা করা যায়, এখানে আমি লিখে দিয়েছি। আই এম সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইতেছিলাম। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতে থাকবো। আমি একটা গান কি করব? গাইতে থাকবো। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। কি হবে? আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে। আপনি আমাকে প্রশ্ন করলেন যে স্যার আজ রাত 12টার সময় আপনি কি করবেন? তো আমি বললাম যে তখন আমি আমার গার্লফ্রেন্ডকে বা আমার বয়ফ্রেন্ডকে একটা চিঠি লিখতে থাকবো। অর্থাৎ সময়টা কিন্তু এখনো এসে পারেনি। স্টেপ 2 দেখেন, না বোধক বাক্যের জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। খুবই সহজ বিষয়। অ্যাফার্মেটিভ যদি পারেন, নেগেটিভও পারবেন। আমি ক্রিকেট খেলিতেছি না, আই এম নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলিতেছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে থাকবো না, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। তুমি গাড়ি চালাইতেছো না, ইউ আর নট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতেছিলে না, ইউ আর নট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতে থাকবে না, ইউ ওয়ন্ট বি ড্রাইভিং আ কার। ইউ ওয়ন্ট বি ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতে থাকবে না। এর মাধ্যমে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্বকে কি করতে হবে? সবার আগে নিয়ে আসতে হবে। দেখেন, আমার কথাটা যদি আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে একটা বাক্যকে কিভাবে 4 রকম করা যায়, 4 ভাবে আমরা কনভার্ট করতে পারি, 1 into 4। তো সেই জায়গাটা একটু দেখেন। আমরা কি করেছি এখানে? আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। তো আমি একটি চিঠি লিখিতেছি না, এটা নেগেটিভ কিভাবে করলাম? আই এম নট রাইটিং এ লেটার। অথবা এখানে ক্রিকেট দিয়ে করেছি, আই এম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছি না। আই এম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছি না। আমি ক্রিকেট খেলিতেছিলাম না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছিলাম না। আমি ক্রিকেট খেলতে থাকবো না, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। এইবার দেখেন এই জায়গাটা। এইবার স্টেপ 3 কি বললাম? স্টেপ 3 এইটার মাধ্যমে আমরা কি করব? স্টেপ 3 এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। কি করতে হবে? অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে একটি অতিরিক্ত বি যোগ করতে হবে। দেখেন, সে কি বাজারে যাইতেছে? আপনি মনে করেন আপনার আম্মুকে জিজ্ঞেস করছেন যে আম্মু, ভাইয়া কি বাজারে যাচ্ছে? এই কথাটা আপনি ইংরেজিতে বলবেন, আজকেই বলবেন, অথবা আগামীকাল বলবেন যে আব্বু কি বাজারে যাচ্ছে। তাহলে কি হবে? ইজ মাই ফাদার গোয়িং টু মার্কেট? অথবা এখানে কি দিয়ে করেছি? সে। সে কি বাজারে যাইতেছে? ইজ হি গোয়িং টু মার্কেট? সে কি বাজারে যাইতেছিল? এই ইজের জায়গায় শুধু ওয়াজ দেবেন, আর কোনো কিচ্ছু পরিবর্তন করা লাগবে না। ওয়াজ হি গোয়িং টু মার্কেট? ওয়াজ হি গোয়িং টু মার্কেট? সে কি বাজারে যাচ্ছিল? সে কি বাজারে যেতে থাকবে? উইল হি বি গোয়িং টু মার্কেট? এখানে একটা মস্ত বড় শিক্ষণীয় বিষয় আছে, সেই বিষয়টা কি আমি একটু দেখাই। দেখেন, এখানে আমরা অনেকেই বলে থাকি উইল বি হি গোয়িং টু মার্কেট, আমরা কিন্তু এভাবে লিখে থাকি অনেকে। দেখেন, WILL, উইল বি হি, BOING, উইল বি হি গোয়িং টু মার্কেট, MARKET। দেখেন, এখানে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন হবে। কি হবে তাহলে? হবে হচ্ছে উইল বি, কেটে দিই, উইল বি। এই বাক্যটা দেখেন, সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করুন। এখানে আমরা খুব বড় রকমের ভুল করে বসে থাকি লেখার সময়। কি লিখলাম? উইল বি হি গোয়িং টু মার্কেট, সে কি মার্কেটে যেতে থাকবে। কিন্তু মনে রাখবেন এই উইল এর পরে এই বাক্যটা দেখেন, এই যে গ্রিন কালারে আমি একটু হাইলাইট করি, প্রথম বাক্যটা এখানে হবে এই যে উইল লিখলাম না, উইল হি বি গোয়িং টু মার্কেট, এটা কিন্তু কারেক্ট।
কেন কারেক্ট শুনে নেন, এখানে উইলের পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে সারা জীবন সাবজেক্ট আনতে হয়। অর্থাৎ এই বাক্যে দেখেন উইল বিটা একসঙ্গে লিখেছি। এই বাক্যে আমি কি করেছি, উইল বি কিন্তু আমি একসঙ্গে লিখেছি, উইল বি হি গোয়িং টু মার্কেট। আর এই বাক্যে কি লিখেছি, উইল হি বি গোয়িং টু মার্কেট, উইল হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে। দেখেন তুমি গাড়ি চালাইতেছো, এটার ইংরেজি কি, ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। কিন্তু যখন বললাম তুমি কি গাড়ি চালাইতেছো, তখন ওই যে অ্যাফার্মেটিভে কি লিখেছেন, ইউ আর ড্রাইভিং এ কার, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে আর, এ আর ই আর, এই আর যেটা, এই আর নামক অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনলেই ওই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি একটা গাড়ি চালাইতেছো। দেখেন আমি একই কথা বারবার বলতে পছন্দ করি, কেন করি, কারণ আমি একটি কথা বলবো, এই যে দেখেন এই বাক্যটাকে অলরেডি আমরা কি করতেছি, ইন্টারোগেটিভ। আর ইউ ড্রাইভিং এ কার, তুমি কি গাড়ি চালাইতেছিলে, এই আর এর জায়গায় শুধু ওয়ার দিতে হবে, ওয়ার ইউ ড্রাইভিং এ কার, তুমি কি গাড়ি চালাইতেছিলে, তুমি কি গাড়ি চালাইতে থাকবে, উইল ইউ বি ড্রাইভিং আ কার, উইল ইউ বি ড্রাইভিং আ কার, তুমি কি গাড়ি চালাইতে থাকবে। এখানে উইলের পরে কি দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, দেখেন এই যে উইলের পরে ইউ দিয়েছি, উইলের পরে কি দিয়েছি, আমরা অনেকেই ভুল করে একসঙ্গে লিখে থাকি, উইল বি ইউ ড্রাইভিং এ কার। বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসে থাকে, এখানে 4টা বাক্য দিয়ে দেয় ইন্টারোগেটিভের, কোনটা সঠিক সেইটাই গোল পূরণ করতে হবে। কিন্তু আমরা এইটা লিখে দিই যে উইল বি হি ড্রাইভিং এ, উইল বি হি গোয়িং টু মার্কেট। কিন্তু মনে রাখবেন এই অক্সিলারি ভার্ব শ্যাল, উইল, অ্যাম, ইজ, আর যাই থাকুক ওর পরে সাবজেক্ট বসাতে হবে। কোন জায়গায়, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ করার সময়, উইল ইউ বি ড্রাইভিং আ কার। এই বাক্যগুলো আজকে যা যা আমি শিখালাম এইগুলো আপনারা এখানে আরো একটু শিখাই দেয়, দেখেন এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ বা প্রশ্ন না বোধক আমরা করব। এতক্ষণ আমরা প্রশ্নবোধক করেছি, এবার প্রশ্ন না বোধক করব। কেমন দেখেন, এই যে আমি কি বই পড়ছি না, তুমি কি বই পড়ছিলে না, সে কি বই পড়তে থাকবে না। তো মনে করেন এই যে বাক্যটা আপনাদের কারো কাছে যদি কঠিন মনে হয়, এটাকে পানির মতো সহজ করে দিতে পারি কিভাবে, দেখেন আমি কি বই পড়ছি না, অ্যাম আই নট রিডিং এ বুক। তো এইটা যদি কঠিন মনে হয়, এইটার অ্যাফার্মেটিভ কি ছিল মনে আছে, এর অ্যাফার্মেটিভ ছিল হচ্ছে আমি বই পড়িতেছি, আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক, এটা ছিল অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ থেকে যখন ইন্টারোগেটিভ করা হয় তখন কি হয়, অ্যামটা প্রথমে চলে যায়। এই দেখেন উপরে লিখে দিয়ে আসছে, এই যে এখানে ছিল ইন্টারোগেটিভে, সে কি বাজারে যাইতেছে। তো এখানে আমি কি বই পড়িতেছি, অক্সিলারি ভার্বটা সবার প্রথমে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যায়, অ্যাম আই রিডিং এ বুক। আর আমি কি বই পড়িতেছি না, ওই অ্যাম আই রিডিং এ বুক, ওই সাবজেক্ট যে আই, ওর পরে অতিরিক্ত একটা নট বসালেই বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়। এখানে ভালো করে একটু লক্ষ্য করেন, অ্যাম আই নট রিডিং এ বুক, এই জায়গাটা খুব ভালো করে দেখেন। এখানে আমি একটি বই পড়িতেছি, এর ইংরেজি কি হবে, এগুলো তো উপরে দেখিয়ে আসছি আমি, আই এম রিডিং এ বুক। আর আমি একটি বই পড়িতেছি না, আই এম নট রিডিং এ বুক। আর আমি কি একটি বই পড়িতেছি, অ্যাম আই নট রিডিং এ বুক। অর্থাৎ অতিরিক্ত শুধু একটা নট যোগ করতে হবে। এই নটটা কোন জায়গায় বসাবেন, সাবজেক্টের পরে। অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। দেখেন এই যে আমি বললাম না, এখানে এই যে দেখেন রুলটা কি হবে, এই রুল কিন্তু হাজার হাজার রুল, আমরা মাত্র 100 জন লোকের নাম তাই মুখস্থ রাখতে পারি না, 50 জন লোকের মোবাইল নাম্বার তাই মুখস্থ রাখতে পারি না। আর শত শত রুল কিভাবে মনে রাখবো, এই রুল জীবনে কোনোদিন মনে রাখা লাগবে না। আমার কাছে যারা পড়তে আসে তাদেরকে আমি বলি রুল ছাড়া গ্রামার শিখাবো। আমি যদি এরকম 10টা রুল দেই যে অক্সিলারি ভার্বের সঙ্গে নট, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন, এইভাবে 10 থেকে 12টা রুল দিলেই পিছনের গুলো সব ভুলে যাবেন। তো আমাদেরকে এক্সাম্পল মনে রাখতে হবে, কি আমি কি বই পড়ি না, এই এক্সাম্পলটা মুখস্থ রাখবেন, অ্যাম আই নট রিডিং এ বুক। এই এক্সাম্পল দেখে দেখে রুল বানানো যায়। কিভাবে বানাবেন, এই অ্যামটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, এটা আপনি জানেন। আই কি, এটা সাবজেক্ট। এই নট কি, এটা হচ্ছে আমার এই নিয়মের নট, রুল অনুসারে। তাহলে অ্যাম আই নট, তারপর লিখতে হবে মূল ভার্বের পর আইএনজি, আর এ বুক এটাকে বলা হচ্ছে অবজেক্ট। এটাকে কি বলা হচ্ছে, অবজেক্ট। মূল বাক্য কি দাঁড়ালো, অ্যাম আই নট রিডিং এ বুক, অ্যাম আই নট রিডিং এ বুক, আমি কি বই পড়ছি না, তুমি কি বই পড়ছিলে না, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। ওন্ট ইউ রিডিং এ বুক, তুমি কি বই পড়তে থাকবে না, ইজেন্ট হি গোয়িং টু, সরি, সে কি বাজারে যাইতেছে না, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট। দেখেন 4টি সেন্টেন্স একসঙ্গে, এটা কে পারবেন একটু পড়ে ফেলেন, তার আগে আমি একটু পড়াই দিই। সে বাজারে যাচ্ছে, সে বাজারে যাচ্ছে না,
দেখেন এই এতক্ষণ যা শিখালাম তার জিস্ট অংশ, তার সার অংশ হচ্ছে এইটুক। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। কি হবে? সে বাজারে যাচ্ছে, এটার ইংরেজি হবে হচ্ছে শি ইজ গোয়িং টু মার্কেট। সে বাজারে যাচ্ছে না, নেগেটিভ কি হবে? হি ইজ নট গোয়িং টু মার্কেট। এই নেগেটিভে সব ঠিক আছে, শুধু অক্সিলারি ভার্বের পরে নট। সে কি বাজারে যাচ্ছে? ইজ হি গোয়িং টু মার্কেট? সে কি বাজারে যাচ্ছে না? ইজ নট হি গোয়িং টু মার্কেট? ইজ নট হি গোয়িং টু মার্কেট। এইভাবে একটা বাক্যকে আপনারা নিজেরাই 4 ভাবে করতে পারবেন। সে বাজারে যাচ্ছে, এইটা না দিয়ে এইটা করেন, সে মাছ ধরছে, হি ইজ ক্যাচিং ফিশ। ওইটা দিয়ে এখানে 4টা বলেন তো, কেউ দেখি পারেন কিনা। কি পারবেন? একটু আনমিউট করেন। আমাকে শুনতে পারছেন কেউ? হ্যালো, একটু আনমিউট করেন প্লিজ। হ্যালো, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? Yes, sir. তো আমি এতক্ষণ যা পড়ালাম কি শোনা গেছে? Yes, sir. তো কেউ তো কোনো কথা বলছে না। আমি মনে করছি কি লাইনটা কেটে গেল কিনা, নেটওয়ার্কের কোনো সমস্যা হলো কিনা। আমি এখানে সর্বশেষ শিখিয়েছি যে 4টা সেন্টেন্স একসঙ্গে দেখালাম যে সে বাজারে যাচ্ছে, সে বাজারে যাচ্ছে না, সে কি বাজারে যাচ্ছে, সে কি বাজারে যাচ্ছে না। অর্থাৎ এই বাক্যগুলা আমরা নিজেরা নিজেরা তৈরি করব। সে বাজারে যাচ্ছে এটা দিয়ে আমরা না লিখে লিখবো সে মাছ ধরছে। ইয়াসমিন, প্লিজ একটু আনমিউট করেন। আরাধ্যা, শুনতে পাচ্ছো? আচ্ছা, তো এই বাক্যগুলা দেখো, তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, একটা বক্স দিয়েছি। এই বক্সের ভিতরে থেকে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ উপরে একটা বক্স দিয়েছি না, এখান থেকে তোমরা বাক্য তৈরি করবে। আমার জন্য এটা হোমওয়ার্ক থাকবে। এবং এইখানে একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটা কি? এই যে সে বাজারে যাচ্ছে, এখানে একটি বাক্য লিখে দিলাম, সে মাছ ধরছে। হি ইজ ক্যাচিং, CATCHING, হি ইজ ক্যাচিং ফিশ, FISH। সে মাছ ধরছে। এই বাক্যটা থেকে 4টে বাক্য তৈরি করতে হবে। কিসের 4টে বাক্য? সে মাছ ধরছে, সে মাছ ধরছে না, সে কি মাছ ধরছে, সে কি মাছ ধরছে না। এই 4টে বাক্য তৈরি করতে হবে। আর এখানে আমি আজকে যে প্রেজেন্টেশন দেখালাম, আমি এই যে কনজুগেশন অফ ভার্ব দেখালাম, এই শীট গুলো আমি সবাইকে একটু পাঠিয়ে দিচ্ছি। আগেরবার দিয়েছি, আজকেও দিব। এবং 5টি করে ভার্ব ফর্মের আমাদের যে শীট আছে, এগুলো দিয়ে দিব। সবাই একটু বাড়িতে এগুলো প্র্যাকটিস করবেন। শেষের দিকে এসে সবার কিন্তু সেভাবে সাড়া পেলাম না। তো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ টু এভরিওয়ান। গুড নাইট টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম।